আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল এস এর নিয়মিত আয়োজন অর্থনীতির কথা অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী। আজকে স্টুডিওতে আমাদের সাথে অতিথি হয়ে উপস্থিত হয়েছেন জনাব এম এস সিদ্দিকী, অর্থনীতিবিদ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, রমজান মাস চলছে। আমরা সবসময় দেখি যে রমজান মাস আর সাধারণ মাসের মধ্যে একটা অন্যতম পার্থক্য দেখি আমাদের বাজারে গিয়ে, যে রমজান মাসে সব কিছুর দাম বেড়ে যায়। সারা পৃথিবীতে মুসলিম দেশগুলোতে আমরা শুনতে পাই যে রমজান মাসে চেষ্টা করা হয় দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেওয়ার, মানুষকে যতটা পারা যায় স্বস্তিতে রাখার। কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পেতাম যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। তো এখন এসে আমরা দেখছি এর মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা আলোচনা করতে চাই রমজানের দ্রব্যমূল্য নিয়ে কতটা স্বস্তিতে আছে মানুষ, আজকের আলোচনার বিষয়। চলুন আলোচনা করতে চাই আপনার সাথে। প্রশ্নটা যদি এটাই হয় যে রমজানের দ্রব্যমূল্য নিয়ে কতটা স্বস্তিতে আছে মানুষ, প্রথম দিকে কেমন দেখেছেন, এখন কেমন দেখছেন? এটা স্পষ্ট করেই বলা যায় কনফিডেন্টলি যে এবার অন্যান্য বছরের তুলনায় এবছর দ্রব্যমূল্য অনেক সহনীয় পর্যায়ে আছে। আর গত মাস থেকে ইনফ্লেশন রেট ১০-এর নিচে নেমে আসার কারণেও একটা স্বস্তি আছে। শীতকালীন তরিতরকারির অন্যান্য ফসলগুলো এসে গেছে মার্কেটে, সেটাও একটা সুবিধার কারণ। সব দিক মিলিয়ে এখন একটা ফেভারেবল টাইমে এবার রমজান এসছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে সরকার এবার যেটা ঘোষণা করেছে দেখলাম যে সরকার যে আমদানিকৃত দ্রব্য এসেনশিয়াল প্রোডাক্ট এগুলো ৩০-৩৫% এক্সট্রা ইম্পোর্ট হয়েছে রোজার বিশেষ চাহিদাটাকে পূরণ করার জন্য। এবং সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে একটা ভালো রেজাল্ট পাওয়া গেছে। শুধুমাত্র একটি মার্কেটে, সেটা হচ্ছে ভোজ্য তেলের মার্কেটে এখনও স্টেবিলিটি আসে নাই। সেটা একটা জটিল অবস্থা আছে, ক্রাইসিস আছে বলেই বোঝা যাচ্ছে। সিন্ডিকেট কিনা এটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে মার্কেটে এটা নিয়ে একটা জটিলতা আছে, আনইজি সিচুয়েশন আছে, কিছুতেই এটাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এছাড়া চালের দাম একটু বেশি, অবশ্যই চালের দাম যে একটা ক্রাইসিস আছে মার্কেটে। তারপরে আমদানি যতটুকু সরকার আমদানি করার সুযোগ দিয়েছে অতটুকু আমদানি হয় নাই। উৎপাদন স্টক, সরকারের যে স্টক সেটা সাধারণ অবস্থা থেকে স্টকটা কম। সব কিছু মিলিয়ে চালের বাজারেও একটু অস্থিরতা আছে। এছাড়া তো ওভারঅল যদি বলি, বলতে হয় যে আমরা ভালো আছি এই রমজানে। আচ্ছা, যেমনটা বলছিলেন যে শীতকালীন সবজির বাজার, আমি সবজির বাজারটাতে আগে যাব, তারপরে তেল এবং চাল নিয়ে আমরা আলোচনাটা একটু পরে ঢুকছি। শীতকালীন সবজির বাজারে আমরা দেখতে পেয়েছিলাম আপনার এবারের শীতে কিন্তু মানুষ অকল্পনীয় কম দামে শাকসবজি কিনতে পেয়েছে, বিশেষ করে শীতকালের সময়টাতে। এবং সেখানে এত চিপ প্রাইসে মানুষ কিনতে পেয়েছিল সবজিগুলোকে, তখন যে সবজিগুলোর মৌসুম ছিল। কিন্তু ধরেন এখন যে সবজিগুলো বের হচ্ছে, এই যে এখন এসে আর কি, এখন এসে যে সবজিগুলো বের হচ্ছে, ফাল্গুনের শেষে চৈত্রের কাছাকাছি সময় যে সবজিগুলো আসে, এখন একটু খেয়াল করলে দেখবেন এই রমজানের মধ্যে বাজারে কিন্তু এই নতুন সবজিগুলোর দাম প্রায় ৮০ টাকার উপরে, ১০০ টাকার উপরে। এই সবজিগুলোর দাম কিন্তু বেশি। তো এখানে আপনার কি মনে হয় যে শুধুমাত্র ওই নতুন আসছে, সাপ্লাই এখনো পুরোপুরি আসেনি এই জন্য দাম কম, নাকি এখানেও কোনো কারসাজি চলছে? কারণ রমজানের শুরুর দিকে দামটা কম থাকলেও এখন কিন্তু সবজির বাজারে দেখা যাচ্ছে মোটামুটি একটু বাড়তির দিকে। বাড়তে দিকে এটা হয়তো সিজনটা শেষ হয়ে আসছে, শীতকালের সিজনটা শেষ হয়ে আসছে, এটা একটা কারণ হতে পারে। আর এই মুহূর্তে তো ভিজিবল কোনো কারণ আমি দেখছি না কেন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। একটা তরি জিনিস তরকারির দাম। একটা জিনিস আপনার অ্যানালাইসিসে মনে হয় কিনা যে আগে আমরা শুনতে পেতাম যে যখন আমাদের এই পণ্যগুলো শাক সবজি মাছ মাংস ইত্যাদি যখন আসতো, ঢাকায় তো আর কিছু উৎপাদন হয় না, সব ঢাকার বাইরে থেকে আসে। যখন আসতো তখন আসার পথে বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হতো, সেই জন্য ওরা বলতো যে এই চাঁদাটা বন্ধ করেন, আমরা অনেক কম দামে মানুষকে খাওয়াতে পারবো। হুম। এইটার কি কোনো প্রভাব, এখন কি চাঁদাবাজি কমেছে মনে চাঁদাবাজি হয়? তো বিভিন্ন স্টাডিতে দেখা যায় চাঁদাবাজি এখনো হচ্ছে। তবে আচ্ছা। চাঁদাবাজিটা আগের তুলনায় কিছুটা কম। অর্থাৎ যারা চাঁদাবাজি করে তারা এখনো নিজস্ব পজিশনটা স্ট্রং করতে পারেনি। তারা যখন পুরোপুরি পজিশনে চলে যাবে তখন চাঁদাবাজি হয়তো আর একটু বাড়বে। মানে তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কদিন আগে একটা গবেষণায় দেখলাম যে পুলিশের চাঁদাবাজি এখন নাই। এটা এইটা একটা স্বস্তি আছে। হ্যাঁ, এটা খুবই আশ্চর্য ব্যাপার যে স্টাডিতে দেখা গেল যে পুলিশ যে আগে চাঁদাবাজিটা করতো সেটা করতো, অথবা
চাঁদাবাজির যে ভাগটা পুলিশ পেত তারা নাকি এখন এটা নিচ্ছে না। আচ্ছা, ব্যাপারটা এরকম হয়ে গেছে। এরকম হয়ে গেছে বোধহয়। এখন কিছু একটা সেখানে কস্ট অফ ডুইং বিজনেসটা কম, এই সেই জন্যে চাঁদাবাজিটা কম হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে যেটা বললাম যে যারা নতুন পুরনো চাঁদাবাজরা তো পালিয়ে গেছে, নতুন চাঁদাবাজরা এসে যে বিভিন্ন পজিশন নেবে, এখনো ওদের ভিতর মারপিট হচ্ছে, বিভিন্ন বাজারের দখলি সত্ত্ব নিয়ে মারপিট হচ্ছে। তো ওরা তো নিজেরা নিজেদের দখলি সত্ত্ব নিয়ে মারপিট করছে ওরা, সেজন্য হয়তো চাঁদা একটু কমই নিচ্ছে, সুযোগ কম পাচ্ছে। আচ্ছা এটা একটা কারণ হতে পারে। আচ্ছা, এরপরে চলে আসি, বলছিলাম যে ভোজ্য তেলের বাজারে। ভোজ্য তেলের বাজারটা কি আপনার মনে হয় যে যে বড় বড় কোম্পানিগুলো আছে যারা মূলত যারা বাংলাদেশে ভোজ্য তেল আমদানি করে থাকে, ওদের এখানে কোনো কারসাজি আছে? এখানে প্রথমে বলে নেই, বাংলাদেশের ভোজ্য তেলের একটা বিরাট ভূমিকা, আমদানি উৎপাদনে একটা বিরাট ভূমিকা রাখতো এসে, মানে কি বলে এটাকে, সেই গ্রুপ অফ কোম্পানি যারা ব্যাংক নিয়ে যে কেলেঙ্কারি চিটংয়ের, এস আলম গ্রুপের যে ভোজ্য তেলের যে ইন্ডাস্ট্রি সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো এখন ওরা একটা বিশাল একটা অংশ, ওরা সিটি গ্রুপ, বসুন্ধরা, মেঘনা, আরো অনেকেই তো আছে হিউজ পরিমাণ, কিন্তু ওরা একটা বিরাট একটা ভূমিকা ওদের ছিল। এখন ওরা সাডেনলি বন্ধ হয়ে যাওয়াতে একটা সাপ্লাইয়ের একটা শর্ট স্বাভাবিকভাবে হয়ে যাওয়ার কথা। তো এটার বিকল্প কিন্তু রাতারাতি কোনো নতুন কোনো কোম্পানি এসে রাস্তায় এই জায়গাটা টেক ওভার করার কোনো এত সহজ না, কারণ একটা হিউজ ইনভেস্টমেন্ট, শত শত কোটি টাকার ইনভেস্টমেন্ট। এটা এটা রিফাইনারি বসাতে তো 1000 কোটি টাকা চলে যায়। তো সুতরাং সেইখানটায় একটা গ্যাপ হয়েছে বলে আমার ধারণা। কিন্তু একটা জিনিস যদি আমি যোগ করি আপনাকে, সিটি গ্রুপ, ওদের একটা বিরাট বড় রিফাইনারি আছে, সিটি গ্রুপের যে তেলটা আসে, ওরা দেখলাম বাজারে বিক্রি করছে ক্যানোলা অয়েল, মানে সয়াবিন অয়েল নেই, ক্যানোলা অয়েল বিক্রি করছে। তার মানে কি আসলে সয়াবিন তেলে শর্ট? আচ্ছা, তারপরে আপনার আরও অনেকেই দেখছি ওই রাইস বার্ন অয়েল বিক্রি করছে, এসিআই, ওরা দেখলাম সয়াবিন নাই, ওদের যে তেল রাইস বার্ন অয়েল বিক্রি করছে। এখন হয়তো বা কিছু কিছু তেল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মানে একটা গ্রুপ অফ কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, আরো বাকি যারা আছে, বসুন্ধরা তো বন্ধ হয়ে যায়নি, না, অন্য যারা আছে, বাকি যারা আছে, ওনাদের নিয়ে আমরা কিন্তু পত্রপত্রিকায় এমনও দেখেছি যে ওনারা ইচ্ছাকৃতভাবে তেলটা ঢুকাচ্ছেন না, ওনারা সবাই মিলে একজোট সম্ভবত হয়েছেন, নিশ্চিতভাবে তার কিছু বলা যায় না, সম্ভবত একমত হয়েছেন যে এখনই তেলটা ঢুকাবো না, আর কিছুদিন পরে ঢুকাবো, দাম বাড়ুক। মানে এমন কিছু কি এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আসলে হওয়া সম্ভব? অনুমান ভিত্তিক কথা আমি ব্যক্তিগতভাবে বলতে চাই না। এটা নিয়ে গত 2-3 মাস ধরে সরকারও বিভিন্ন ভাবে চেষ্টা করছে এটাকে ডিগ আউট করার জন্য। সরকার কি স্পষ্ট করে বলছে যে তারা সিন্ডিকেট দেখেছে? কই, তারা তো স্পষ্ট করে বলে না। আর যদি সিন্ডিকেট থাকেই, সরকার নিশ্চয়ই অ্যাকশন নিতে পারে। তো অ্যাকশন নিচ্ছে না কেন? যদি এটাতে একটা একজোট হয়ে ওরা যদি কার্টেল করে যদি ওরা তেলের দাম বাড়ায়। আর শুধুমাত্র তেলের দাম নিয়ে এই কারসাজিটা কেন হবে? অন্য প্রোডাক্ট নিয়ে তো হতে পারত। আমদানি কিন্তু অনেক প্রোডাক্ট আছে। এখানে আসলে অনেকগুলো কোশ্চেন, মানে এই ধরনের কথাবার্তা যতই বাজারে ছড়াক না কেন, এখানে আসলে অনেকগুলো কোশ্চেন আছে। আর তাছাড়া তেলের দামটা ফিক্স করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এখন বাণিজ্য মন্ত্রণালয় ফিক্স করে দেয়, তো ওরা তো সবসময় আলোচনা করে, স্টক নিয়ে আলোচনা হয়। তো বাণিজ্য মন্ত্রণালয় কি এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট দিয়েছে? পাইনি। আজকের পত্রিকায় দেখলাম ট্যারিফ কমিশন বলছে যে ভোজ্য তেলের আমদানিতে যে ডিউটি কমানো হয়েছে আরো 2 মাস এটাকে কন্টিনিউ করা হোক। অর্থাৎ এই কথার ভিতর দিয়ে যেটা বোঝা যায় যে ভোজ্য তেলের ক্রুড বা ভোজ্য তেল, রেডি ভোজ্য তেল আমদানি শর্ট আছে মার্কেটে। আর এটাকে ইচ্ছাকৃতভাবে আমদানি না করে প্রাইস বাড়ানোর জন্য, সেটা তো 15-20 দিনেই বেড়ে গেছে জিনিস তেলের দাম। এখন তারা ওরা তেলগুলো লুকিয়ে রাখে, তো সেগুলো নিয়ে আসছে না কেন প্রফিট করার জন্য? তাহলে অনেকগুলো খুব একটা কিন্তু বাড়েনি, মানে যে একদম শর্ট করে অনেক এক লাফে অনেক দাম বেড়ে গেছে ব্যাপারটা কিন্তু তা হয়নি। না, অল্প একটু প্যাক করা তেলের কন্টেনার নাই মার্কেটে, এরকম একটা সিচুয়েশন। তো তাহলে কি দাঁড়ালো? আমরা কোনো একটা মানে কমপ্লিট সিরিয়াস কোনো কনক্লুশনে আমি তো যেতে পারছি না যে কিভাবে এটাকে ইন্টারপ্রিট করব। কারণ সবাই এখানে মার্কেটে সবাই সচেতন, কনজিউমার থেকে শুরু করে সরকার, আমদানিকারক এবং এইসব উৎপাদকদের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের রেগুলার মিটিং হচ্ছে। ট্যারিফ কমিশন এটা মনিটর করে। তাহলে কোথায় সমস্যাটা?
এটা বোধহয় আরও তদন্ত করার ব্যাপার আছে। আচ্ছা। আর বলেছিলাম চালের বাজারেও কিছুটা অস্থিরতা আছে। চালের বাজারটা কি এই জন্যই যে চাল সাধারণত বাংলাদেশে কিন্তু বৈশাখ মাসের দিকে আসে। মানে এই বছরের বাংলা বছরের শেষের দিকে এমনিও বাংলাদেশে একটু চালের মজুদ কম থাকে। এইটা একটা কারণ নাকি আরো কোনো কারণ থাকতে হ্যাঁ, পারে? মজুদ কম এটা দেখা যাচ্ছে। তবে আমদানির যে লাইসেন্স দিয়েছে সরকার বিভিন্ন আমদানিকারককে, সেই আমদানির যত লাইসেন্স দেয়া হয়েছে তত ইম্পোর্ট হয় নাই। তো আচ্ছা। এই আমদানিকারকদের বক্তব্য হচ্ছে যে বাজারে যেই প্রাইস আছে ওরা আমদানি করলে তার সমপরিমাণ প্রাইস খরচ পড়ে যায়। মানে আরো বেশি দামে বিক্রি করতে হবে। বেশি সেহেতু দামে উনারা বিক্রি করতে হবে। সুতরাং সেটা একটা আনসার্টেন ব্যাপার। তাদের তো রিস্ক থেকে যায়। যে হুম, তারা ইম্পোর্ট করলো কিন্তু কোনো প্রফিট করতে পারলো না। তাহলে তারা আমদানি করবে কেন? নিশ্চয়ই। এর ভিতরে দেখলাম পাকিস্তান থেকে এক জাহাজ চাল এসছে। সরকারের সাথে সরকারের চুক্তির ভিত্তিতে হুম, কিছু আমদানি। সেটা গত সপ্তাহে পোর্টে লেগেছে। একটা রাইস রাইস এসছে। তো এখন আমদানিকারক বেসরকারি আমদানিকারকরা ইম্পোর্ট করছে না ওদের প্রাইস কম হুম, পাবে হুম, বলে। হুম। আবার এট দি সেম টাইম দেখা যাচ্ছে যে আ কৃষকরাও বলছে যে ওদের আমদানি খরচ ওঠে না। বুঝতে উৎপাদন পারছি। খরচ উঠানো যাচ্ছে না বিক্রি করে। তার মানে এইজন্যে তাহলে মিসম্যাচটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন। তার মানে আমদানিকারকদেরকে প্রফিট দিতে হলে, কৃষকদেরকে প্রফিট দিতে হলে বাজারে চালের দাম বাড়াতে হবে। হ্যাঁ? আবার আবার বেশি মানে কনজিউমার এত বাড়া যাবে না যে মানুষের জন্য অসহনীয় পর্যায়ে চলে অসহনীয় যায়। পর্যায়ে। আর কনজিউমাররা বলছে চালের দাম বেড়ে গেছে। তো তাহলে যে দাম বেড়েছে সেটাও মার্কেটের জন্য সাফিসিয়েন্ট না। এটা মনে হয় ৩ পক্ষের কথা থেকে। এখন তাহলে আমরা কি কনক্লুশন ড্র করব? আসলে সমস্যাটা কোথায়? হুম, কারণ যারা আমদানি লাইসেন্স পেয়েছে সরকারের কাছ থেকে চাল আমদানির, হুম, হুম। তারা আমদানি করছে না। আমরা ফিরছি আবারও একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পরে সুপ্রিয় দর্শক সঙ্গেই থাকুন। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। ফিরছি বিরতির পর। প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত অর্থনীতির কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী। আজকে স্টুডিওতে আমাদের সাথে আছেন জনাব এম.এস. সিদ্দিকী, অর্থনীতিবিদ। আপনাকে আবারও স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা আলোচনা করছিলাম দ্রব্যমূল্যের দামের ব্যাপারে। চাল, তেল, ভোজ্য তেল এবং অন্যান্য শাকসবজি অন্যান্যগুলোর আমরা আলোচনা করছিলাম। এবং সেই আলোচনা শেষে আসলে মনে হয় না কোনো কনক্লুশনে আসতে পেরেছি। অনেকগুলো কোয়েশ্চেন মার্ক যেহেতু রয়ে গেছে, সেই কোয়েশ্চেনগুলো ফুলফিল না হলে কোনো আলোচনা শেষ হবে না। তবে আমি খুব আশাবাদী যে আমাদের দেশজ উৎপাদনের চালটা যখন ঢুকবে চৈত্র মাসের শেষের দিকে বৈশাখের দিকে যখন ঢুকবে তখন হয়তোবা আমরা দেখতে পাবো যে চালের বাজারে একটা প্রভাব পড়তে পারে। আর তেলটা হয়তোবা আমদানিটা স্মুথ হয়ে গেলে যেমনটা বলছিলেন আপনি, স্মুথ হয়ে গেলে আমার মনে হয় সেটাও একটা প্রভাব পড়বে। কারণ কিছু, কিছু তেল এখন কিন্তু মার্কেটে দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তাহখানেক আগে হয়তোবা একেবারেই পাওয়া যাচ্ছিল না। এখন হুম। মোটামুটি ঢুকে যাচ্ছে। সেই জায়গা থেকে ডাল মানে তেল, চাল, ডালের বাজার থেকে এবার এই তেল, চাল, ডাল কেনার জন্য মানুষের দরকার টাকা। সেই টাকা রাখে ব্যাংকে। আর ব্যাংক থেকে বিশেষ করে এই রমজান মাসে টাকা তুলতে গিয়ে সেই ঘুরে ফিরে সেই যে আপনার কিছু দুর্বল ব্যাংক আছে সেই ব্যাংকগুলোর থেকে ঠিকভাবে টাকা পাচ্ছে না। হুম। এবং টাকা পাচ্ছে না বিধায় বাংলাদেশ ব্যাংক কিন্তু বিভিন্নভাবে নতুন টাকা ছাপিয়ে পর্যন্ত দিয়েছে। এবং এই তথ্যটা কিছুদিন আগে আমরা দেখলাম যে এইভাবে একেবারে পুরো অ্যামাউন্টটা সেভাবে এর আগে আমরা আসেনি। যে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৩০,০০০ কোটি টাকা বিভিন্ন সময়ে ছাপিয়ে, ছাপিয়ে দেয়া হয়েছে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। আসলে টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখা যাবে? প্রথমত টাকা তো আর আনলিমিটেড টাকা ছাপানো যাবে না। এমনিতেই বাংলাদেশে এখন ইনফ্লেশন চলছে। হুম। সুতরাং আরও টাকা যদি ছাপানো হয় সে টাকা যদি মার্কেটে আসে তাহলে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে। তো সুতরাং গভর্নর ওইটা সাহেব কোনো এই হ্যাঁ, জায়গাটাতেই আমি একটু কথা বলবো, তারপরে আবার আপনার কথা। গভর্নর সাহেব বলেছেন যে ইনফ্লেশনে সেভাবে প্রভাব পড়বে না এইজন্য কারণ এই বাড়তি টাকাটা আমরা আবার বন্ড ছেড়ে তুলে নেব। আসলে কি বন্ড ছেড়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষে বাড়তি টাকাটা তুলে নেওয়া সহজ? থিওরিটিক্যালি সম্ভব। এত টাকা যে তুলে নিবেন, আচ্ছা পারলে উনি যদি পারেন, এটা যদি করা সম্ভব হয় সেটার প্রভাব হয়তো পড়বে না। কিন্তু আ এটা খুব রিস্কি গেম। এটা অর্থনীতির জন্য এটা হচ্ছে অনেকটা কোরামিন ইনজেকশনের মতো। হ্যাঁ? এ আমি টাকা দিলাম, আবার টাকাটা মার্কেট থেকে তুলে নিলাম। একবার দিলাম, একবার তুলে নিলাম। এটা একেবারেই মানে খারাপ পরিস্থিতির জন্য। তবে একটা জিনিস সুখবর সেটা হচ্ছে যে এর আগে ১১ টা ব্যাংকের ভিতরে ৫ টা ব্যাংকে টাকা দিতে হয়েছিল। সিক ব্যাংক ১১ টা, ৫ টা ব্যাংকে টাকা দিতে হয়েছিল।
নতুন করে যে টাকাটা গত গত সপ্তাহে দিল সেটা মাত্র 3টি ব্যাংকে দেওয়া হয়েছে। তার মানে আর 2টি ব্যাংক সুস্থ সবল হয়ে উঠছে। পজিটিভ ওদের ট্রেন্ডটা। এটা একটা সুখবর হিসাবে নেওয়া যায় এবং সরকারকে এই ব্যাপারে একটু ধন্যবাদ দেওয়া যায়। ৫টা ব্যাংকের কথা বলছিলেন আপনি। ৫টা ব্যাংকের কথা বলা হচ্ছে যে চরম সংকটে। আমরা যদি নাম নাও বলি তবুও যে এই ৫টা ব্যাংক চরম সংকটে। এই ৫টা ব্যাংকের এমনকি কোনো অর্থনীতিবিদ বলছেন যে এই ৫টা ব্যাংকে আমানতকারীদেরও উচিত চিন্তা ভাবনা করে আমানত রাখা। এখন আমানতকারীরা তো আর এভাবে বুঝে না। ওনারা তো ওনাদের টাকা যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে টাকা রাখবেন। হুম। তো সেই জন্য আসলে যে পদক্ষেপগুলো দেখতে পাচ্ছেন, বিশেষ করে একটা বড় পদক্ষেপ আমরা মনে হয় সামনে দেখতে হয়তোবা পাবো, যেটা বলা হচ্ছে যে আপনার ব্যাংকের যে ব্যাংক রেজুলেশন যে আইন, একটা অধ্যাদেশ একটা জারি করা হতে পারে। এই ব্যাপারটা কি মানে আসলে একটা বড় নাড়া দিতে যাচ্ছে কি? হ্যাঁ, এটা একটা মেজর স্টেপ সরকারের। আ এই মেজর স্টেপটা হচ্ছে যে আসলে আ এই ব্যাংকগুলোকে যদি এভাবে সামাল দেয়া না যায়, যদি সুস্থ করে উঠানো না যায়, তখন এগুলোকে অন্যভাবে এগুলোকে সমাধান করতে হবে। সেটা হচ্ছে আইদার অন্য ব্যাংকের সাথে মার্জ করিয়ে দিতে হবে। কোনো ব্যাংক প্রয়োজন হলে বন্ধ করে দিতে হবে। কোনো ব্যাংকের বন্ধ করে দিলে আ তখন গ্রাহকদের বলছি কি হবে? হ্যাঁ, অপশনটা থাকে। জি বলুন, হ্যাঁ, শেষ করুন। জি, জি, জি সেটা বলুন। হচ্ছে যে কোনো ব্যাংককে ব্যাংকের ম্যানেজমেন্ট টেক ওভার করতে পারে। ম্যানেজমেন্ট টেক ওভার করবে। আ বোর্ড অফ ডিরেক্টরসের ক্ষমতা সিজ করে এটা বাংলাদেশ ব্যাংক নিয়ে নিতে পারে। এই আইনের অধীনে একটা রেজুলেশন ডিপার্টমেন্ট হবে। যারা এই এইলিং ব্যাংকগুলোকে টেক ওভার করার ক্ষমতা রাখবে। আচ্ছা, এখন এবং এটাকে রিস্ট্রাকচারও করতে পারবে। রিকনস্টিটিউট করতে পারবে বোর্ড। অনেকগুলো ক্ষমতা সরকারকে বা বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংককে কে এই আইনটা দেবে। এই আইন দিবে। আচ্ছা। যেমন ধরেন সরকার বিগত সরকারের আমলে এই ব্যাংকগুলোকে একটার সাথে একটা মার্জ করে ফেলানোর একটা উদ্যোগ নিয়েছিল। কিন্তু সেটা টোটালি ব্যর্থ হয়েছে। কারণ একটা করার চেষ্টাও হয়েছিল এক্সিম ব্যাংক পদ্মা ব্যাংকে। পদ্মা ব্যাংক, কিন্তু সেটাও শেষ পর্যন্ত হয় নাই। এখন যেহেতু ভলান্টারিলি কেউ রাজি হবে না, কোনো ব্যাংকই চাইবে না তাদের নিজের ব্যাংকটাকে আরেকটা শক্তিশালী ব্যাংকের সাথে মার্জ করে নিজের অস্তিত্ব শেষ করে দেওয়া অথবা ডিরেক্টররা তাদের ডিরেক্টরশিপ হারানো। এটা ওরা চাইবে না। হুম। সরকার এটা ফোর্স করতে পারবে এই আইনটা হলে, আচ্ছা। ব্যাংক রেজুলেশন অ্যাক্ট হলে। ফোর্স করতে একেবারে সিম্পলি ব্যাংকটাকে টেক ওভার করবে। করে এটাকে সুস্থ করার জন্য যা যা করা দরকার, রিস্ট্রাকচার করা, রিঅর্গানাইজ করা, রিক্যাপিটালাইজ করা, যা কিছু করার প্রয়োজন, হয়তো ইয়েটা কমিয়ে আনবে। মনে করেন এখন ১০০টা ব্রাঞ্চ আছে, সরকার হয়তো ভাবলো যে না ঠিক আছে, ওই ডিপার্টমেন্ট ভাবলো যে একে আমরা ৫০টা ব্রাঞ্চে নিয়ে আসবো, কমিয়ে ফেলি। অথবা একটা ব্যাংকের সবগুলো ক্লায়েন্টকে আরেকটা ব্যাংকে ট্রান্সফার করে দিতে পারে। তার যা অ্যাকাউন্টে যা টাকা আছে, যা লেনদেন আছে, যা লোন আছে, সব ঠিক অ্যাজ ইট ইজ আরেকটা ব্যাংকে হ্যান্ড ওভার করবে। কিন্তু ওই যে সমস্যা তো মন্দ ঋণটাকে নিয়ে। মন্দ ঋণটাকে কিভাবে কাভার আপ করবে এটা ইচ্ছা করলে সরকার বোর্ড অফ ডিরেক্টরসকে এটা জন্য দায়ী করতে পারে। স্পন্সর যারা ডিরেক্টর আছে ওদের শেয়ারটাকে অ্যাডজাস্ট করে দিতে পারে। এটা অল্প সম্ভব। টাকা, ব্যাংকের শেয়ার তো আর খুব বেশি মানে মন্দ ঋণ ধরেন কোনো ব্যাংকে কিন্তু আমরা পত্রিকায় দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের সূত্র দিয়ে কিন্তু দিয়েছে কোনো ব্যাংকে ৯০%ও মন্দ ঋণ। মন্দ ঋণ, হ্যাঁ। ৮০% ৯০%-এর উপরেও মন্দ ঋণ, এমনও দু একটা ব্যাংক বিশেষ করে আছে। এই চেঞ্জ ওভারের পরে অনেক ঋণ গ্রহীতা পালিয়ে গেছে। সেই পালিয়ে যাওয়া ঋণ গ্রহীতাদের লোনগুলো ইনস্ট্যান্টলি খেলাপি হয়ে গেছে। যেমন ফর এক্সাম্পল এস আলম তো প্রায় পুরো ব্যাংকের পুরো টাকাটাই নিয়ে ফেলেছে কয়েকটা ইসলামী ব্যাংকের। টোটাল টাকাটা যদি বলি, নাম যেহেতু আপনি বলে দিলেন, টোটাল টাকাটা যদি বলি, কিছুদিন আগে পত্রিকায় দেখলাম আসলো যে ১,০৫,০০০ কোটি প্লাস। ১,৫,০০০ কোটি টাকা। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ৫ই আগস্টের আগে পর্যন্ত এই ১,৫,০০০ কোটি টাকা কিন্তু খেলাপি ছিল না। না, ওরা কোনো না কোনোভাবে ঋণটাকে রেগুলার রেখেছে। ড্রেসিং করে রাখতো। আচ্ছা, এই যে রেগুলার করে রাখতো তাতে ওই খেলাপি ঋণের যে পার্সেন্টেজ সেটাতে এটা রিফ্লেক্ট হতো না। সাডেনলি যখন ৫ তারিখের পরে এই চেঞ্জ ওভারটা হলো, ওরা সবাই পালিয়ে গেল, ইনঅ্যাক্টিভ হয়ে গেল। তখন ৩ মাস পরেই তো বা ৬ মাস পরে, তখন তো ৬ মাস ছিল। ৬ মাস পরে এটা ক্লাসিফাইড হয়ে গেল। এবং এরপরে একটা এইসব কোম্পানিগুলো আর কোনো ইনস্টলমেন্ট দিতে পারে নাই। সাডেনলি ১,০০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 ,
তার মানে ওই খেলাপি ঋণ এখন 50%, একটা 60%। শিল্প গোষ্ঠী, 1 লক্ষ কোটি একটা শিল্প গোষ্ঠী। এরকম আরো অনেক শিল্প গোষ্ঠী আছে। হ্যাঁ, ওই এক্সিম ব্যাংক আমরা ভালো মনে করতাম কিন্তু সবাই, তাই না? এক্সিম ব্যাংক পদ্মা ব্যাংকের টেক ওভার করছে, মানে ভালো ব্যাংক। এক্সিম ব্যাংকে খুব ভালো ব্যাংক মনে করতো সবাই। তো দেখা গেল যে এক্সিম ব্যাংকেরও যিনি চেয়ারম্যান ছিলেন, ওনার নাম হচ্ছেন নজরুল ইসলাম মজুমদার। ওনার নামে দেখা যাচ্ছে এখন বিভিন্ন ব্যাংক থেকে উনিও 35,000 কোটি, সালমান এফ রহমানের চেয়ে বেশি মনে হয় ওনারটা হয়ে গেছে এখন। আচ্ছা, এখন ঘাটতে ঘাটতে দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, তো তার মানে কি যেমন সালমান এফ রহমানের, হ্যাঁ, ওনার কোনো ঋণ তো খেলাপি ছিল না, কারণ তার উনি এমপি ছিলেন, তার তো এমপি পোস্টটা থাকতো না। ব্যাংকের ডিরেক্টর ছিলেন, সেটা ওনার পক্ষে থাকা সম্ভব ছিল না। তার মানে কোনো না কোনোভাবে এইগুলোকে রেগুলারাইজ রাখা হতো, সেটা তো আর এখন আর হচ্ছে না। সুতরাং এখন যে 90% বা 60%, 70% খেলাপি ঋণ দেখা যাচ্ছে, এটা এই সাডেন বেড়ে যাওয়ার কারণে। নর্মাল অবস্থায় এত খারাপ ছিল না, বা যতটুকু ছিল সেটাও খারাপ, আমি ভালো বলার কোনো সুযোগ নেই। কিন্তু এখন ঘটনা হচ্ছে এই টাকাটা তো আদায় হচ্ছে না। এই মন্দ ব্যাংকটাকে অন্য একটা ব্যাংকের ঘাড়ে যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে ওই ভালো ব্যাংকই বা কিভাবে মন্দটাকে আদায় করবে? আদায় না করলে খালি ওইটাকে এটা বিয়ার করে টেনে নিয়ে যেতে পারবে কিনা? যেহেতু ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের এই ক্ষমতাটা দেয়া হচ্ছে যে ওরা শুধু ভালো অ্যাসেটগুলোকে ট্রান্সফার করে দিবে। হ্যাঁ, আচ্ছা, আর হয়তো খারাপগুলোকে হয়তো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করার কথা আছে, ওই এন্ডেও করার কথা আছে, ওইটা ড্রাফট হয়ে আছে। ওইটা কি কারণে যেন একটু স্লো হয়ে গেল আমি ঠিক জানি না। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি একটা করার প্ল্যান আছে সরকারের। এইটা করতে পারলে হয়তো বা একটা গতি পাওয়া যাবে। ওই অ্যাসেট ম্যানেজ কোম্পানি এই মন্দ ঋণগুলোকে টেক ওভার করবে। আচ্ছা, টেক ওভার করে ওগুলোকে নিয়ে কিভাবে এটাকে সুস্থ করা যায়, এগুলোকে ওই ইন্ডাস্ট্রিগুলোকে টেক ওভার করে, যে সিক ইন্ডাস্ট্রিগুলো যারা টাকা দিতে পারছে না তাদের ম্যানেজমেন্ট টেক ওভার করবে, তাদের অ্যাসেট টেক ওভার করবে, সেই কোম্পানিটাকে ম্যানেজমেন্ট চেঞ্জ করবে, নতুন করে একজনের কাছে বিক্রি করবে, বা এটাকে সুস্থ করে বোর্ড অফ ডিরেক্টরসকে চেঞ্জ করে ওখানে আরো ইফিশিয়েন্ট লোক দিয়ে কোনো না কোনোভাবে সেই বড়োয়ারটাকে সুস্থ করে তোলার একটা চেষ্টা, সেটাই হলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। ওকে, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখানে বিদায় নিতে হবে, আমাদের সময় প্রায় শেষ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার, যেখানে আপনারা যারা ব্যাংকের গ্রাহক আছেন, আমরা আলোচনার শেষের দিকে যে আলোচনাগুলো করছিলাম, আমরা কিন্তু আলোচনার মাধ্যমে এতটুকু উঠে এসেছে যে ব্যাংকের সাধারণ গ্রাহক যারা আছেন তাদের গ্রাহকের উপরে কোনো প্রভাব কিন্তু গভর্নমেন্ট পড়তে দিবে না। গভর্নমেন্ট যে আইন করছে, যে সংশোধন করছে, পরিবর্তন করছে, তাতে সাধারণ গ্রাহকের উপরে কোনো প্রভাব পড়তে দিবে না। এখন হয়তো বা কোনো গ্রাহকের একটু কষ্ট হচ্ছে ইনস্ট্যান্ট গিয়ে ব্যাংকে টাকা পেতে, কিছু ব্যাংকে, 2-1টা ব্যাংকে হয়তো বা কষ্ট হচ্ছে, বেশিরভাগ ব্যাংকে ঠিকঠাক হয়ে গেছে। এটাও হয়তো সামনে থাকবে না যদি এভাবে করে পরিবর্তন করে নিয়ে আসা যায়। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।